আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো। তোমাদের নতুন একটি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে কাজ, শক্তি এবং ক্ষমতা এই চ্যাপ্টারটি শুরু করেছিলাম। তার পূর্বে আমি তোমাদের যদি খেয়াল না থাকে তাহলে আমি আবার আমার পরিচয় জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুর রহমান, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঠাকুরগাঁও সরকারি কলেজ, ঠাকুরগাঁও। আমরা দেখছি যে স্টুডেন্টরা জয়েন করছে কিনা। হ্যাঁ, ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে কিছু স্টুডেন্ট। তাহলে আমরা ক্লাসটি শুরু করতে পারি। আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, চ্যাপ্টারের প্রথম অংশ যেটা, সেটা হলো কাজ, তাই না? কাজ, আমরা যেটাকে ফোর্স বলছি, কাজ। তো কাজটাকে আমরা গতদিন কিভাবে দেখেছিলাম, আমি আবারও লিখছি। এস দিলেও হবে বা আর দিলেও হবে। আমি যদি আর দিই, কস থিটা ছিল, অর্থাৎ কি বল এবং বলের দিকে সরণের উপাংশ। হ্যাঁ, বল এবং বলের দিকে সরণের উপাংশ। এটা যদি আমার ব্লক হয়, আমি যদি এদিকে ফোর্স দেই, এদিকে যদি তার সরণ ঘটে আর, তাহলে এফ আর কস এখানে 0 ডিগ্রি, কারণ বল যেদিকে সরণের দিক ও সরণের উপাংশ সেদিকে, এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে শুধু এফ আর লেখা যায়। যদি কোণ থাকে, অর্থাৎ আমি ব্লকটিকে এদিকেই ফোর্স দিলাম কিন্তু এর সরণটা ঘটলো এদিকে, এখানে আসলো ব্লকটা ধরলাম আমি, সরণ ঘটলো আর, অর্থাৎ এদের মাঝে অ্যাঙ্গেল হলো থিটা, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি এটা, হ্যাঁ, এফ আর কস থিটা। এখন আমরা কখন কাজ হবে কখন কাজ হবে না এই বিষয়ে কতদিন বলেছিলাম যে কাজ হতে হলে কি হতে হবে, বল প্রয়োগ করতে হবে এবং বলের দিকে সরণের উপাংশ থাকতে হবে, তাই না? যদি সরণ না ঘটে, আমি বল দিচ্ছি সরণ ঘটলো না, তাহলে কিন্তু আমার কোনো কাজ হলো না। ঠিক আছে, তাহলে কাজ হতে হলে বল থাকতে হবে, সরণ ঘটতে হবে বা সরণের উপাংশ থাকতে হবে। আচ্ছা, তাহলে কয়েকটি বিশেষ কাজ আমরা আলোচনা করব। কয়েকটি বিশেষ কাজ দেখো, আমরা জানি এটা যদি সূর্য হয়, পৃথিবী ধরলাম আমি এটা, তাহলে আমরা তো জানি যে সূর্যের আকর্ষণ বলের কারণে পৃথিবী সূর্য চারদিকে ঘুরছে, তাই না, নির্দিষ্ট কক্ষপথে। তো যে কোনো সময়, বা তুমি সূর্য না বলে আমি যদি একটা কোনো বস্তুকে একটা দড়ি দিয়ে বেঁধে এরকম করে ঘুরাই, তাহলে কিন্তু একই কেস। সেক্ষেত্রে দেখো আমি ঘুরাচ্ছি, কাজ হবে কিনা। এক্ষেত্রে যে কোনো অবস্থায় এই বৃত্তচাপের যে কোনো সময় এর দিকটা কি হবে, এই বস্তুটার দিক যদি আমি এভাবে ঘুরাই, ক্লকওয়াইজ ঘুরাচ্ছি, তাহলে স্পর্শক বরাবর হবে আর এখান থেকে তাহলে এদের অ্যাঙ্গেলটা কিন্তু হবে 90 ডিগ্রি। তাহলে এফ আর কস 90 ডিগ্রি ইকুয়াল টু কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, কারণ 90 ডিগ্রির মান 0। তাহলে কাজ কিন্তু হচ্ছে না। কাজ হচ্ছে কি? কাজ হচ্ছে না। তাহলে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে কিন্তু কোনো কাজ করছে না। আবার যদি আমি ওই যেটাকে আমি কি বলছি যে ঘুরাচ্ছি, সেক্ষেত্রেও কেন্দ্রমুখী বলের কারণে ওইটার ক্ষেত্রেও কিন্তু কোনো কাজ হবে না। ঠিক আছে, তাহলে কাজ হচ্ছে না। তাহলে এগুলোকে কি বলে? ওয়ার্কলেস ফোর্স। এই ফোর্সটাকে, যে কেন্দ্রমুখী বলটা, আমি একটা বস্তুকে যদি ঘুরাই, আবার রাখছি,
আচ্ছা, তাহলে ওগুলোকে কি কাজ বলছি? আমি কাজ বলছি না। দেখো, আবার যদি আমি একটা ব্যাগ হাতে নিয়ে আছি, একটা ব্যাগ হাতে নিয়ে আছি এবং সেটা দিয়ে আমি একটা মসৃণ পথে হেঁটে যাচ্ছি, আমি যে ব্যাগটা ধরে আছি এতে কি আমি কাজ করছি? এতে কিন্তু আমার কাজ নাই। কেন বলো তো? কারণ ব্যাগের অভিকর্ষ বলের, ব্যাগের যে সরণ, উলম্ব সরণটা, সেটা অভিকর্ষ বলের সাথে কত ডিগ্রি? 180 ডিগ্রিতে আছে। তার মানে এখানে কোনো কাজ হচ্ছে না, কাজ কিন্তু জিরো হয়ে যাবে। cos 180 ডিগ্রি মানে জিরো। আচ্ছা, আমরা এবার দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে বলের দ্বারা কাজ এবং বলের বিরুদ্ধে কাজ। হ্যাঁ, আমরা দেখি জয়েন করেছে কিনা স্টুডেন্টরা। আচ্ছা, একজন কমেন্ট করেছে যে পঞ্চম অধ্যায় কেন তৃতীয় চতুর্থ অধ্যায়। আসলে এই চ্যাপ্টারগুলো আমাদের ভাগ করা আছে, কোন টিচার কোনটা পড়াবে সেইভাবেই ভাগ করা আছে। এ কারণে এক একজন শিক্ষক কিন্তু এক একটা চ্যাপ্টার পড়াচ্ছে, সেক্ষেত্রে ধারাবাহিকতাটা রক্ষা হয়তো হচ্ছে না। তবে এগুলো কিন্তু প্রতিটাই তোমাদের সিলেবাসে আছে। তোমাদের সিলেবাসে থাকার কারণেই আমাদের চ্যাপ্টারের যে ধারাবাহিকতা সেটা কিন্তু রক্ষা করা যাচ্ছে না। এ কারণে এক একজন শিক্ষক কিন্তু এক একটা চ্যাপ্টার পড়াচ্ছে এবং প্রতিটাই তোমাদের সিলেবাসে রয়েছে। এ কারণে, অর্থাৎ তোমাদের সামনে যে পরীক্ষা হবে, পরীক্ষার সিলেবাসে রয়েছে। আর এখন তো জানোই যে ফার্স্ট পেপার শুধু ফার্স্ট ইয়ারে পড়ানো হয় না, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই কিন্তু ফার্স্ট ইয়ারে পড়ানো হয়। এ কারণে আগের যে ধারণাটা ছিল সেইভাবে আগানো কিন্তু সম্ভব না। আচ্ছা, তাহলে আমরা বলের দ্বারা কাজ কি লিখলাম? বলের দ্বারা কাজ আর বলের বিরুদ্ধে কাজ, দুইটা জিনিস দেখব। প্রথমে দেখি বলের দ্বারা কাজ। একটা মনে করো ফুটবল সামনে যাচ্ছে, আমি ওকে আবার একটু ফোর্স দিলাম পা দিয়ে, ও আরো সামনে এগিয়ে গেল। ঠিক আছে, তাহলে ঘটনা কি ঘটলো? যে বল প্রয়োগ করার ফলে বলের প্রয়োগ বিন্দু বলের ক্রিয়া অভিমুখে সরে গেল, সেটাকে কিন্তু আমরা বলছি বলের দ্বারা কাজ। আচ্ছা, বলের দ্বারা কাজের কিছু বৈশিষ্ট্য আমরা বলি যে বলের দ্বারা কাজের ক্ষেত্রে ত্বরণ সৃষ্টি হবে। প্রথমত, খ, বল ও সরণের মাঝে যে অ্যাঙ্গেল সেটা 0 ডিগ্রি চেয়ে বড় বা সমান এবং 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। এবং এটার ক্ষেত্রে কি হবে? দেখো, বলের দ্বারা কাজের ক্ষেত্রে কি হবে? ত্বরণ সৃষ্টি হবে। বস্তুর কি ত্বরণ সৃষ্টি হবে। আর বল এবং সরণের মাঝে যে অ্যাঙ্গেল, কোণ, সেটা 0 ডিগ্রি বা তার সমান, এর চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে অবশ্যই কি ছোট হবে। এটা কি বলের দ্বারা কাজ। তাহলে কি হলো যে আমি যদি কোনো বস্তু যেদিকে চলছে সেদিকে যদি আমি বল প্রয়োগ করি এবং কি বলের দিকে যদি বলের প্রয়োগ বিন্দুটা সরে যায়, তাহলে সেটাকে আমরা কি বলছি? বলের দ্বারা কাজ। আচ্ছা, দ্বিতীয়ত আমরা কি বললাম? বলের বিরুদ্ধে কাজ।
তাহলে সিমিলারলি এটার ক্ষেত্রে যেটা হয়েছিল বলের দ্বারা কাজের ক্ষেত্রে, এখানে কি হবে, বলের বিপরীত জিনিসটা ঘটবে। ঠিক আছে, অর্থাৎ কি বলের অভিমুখে, যদি বলের অভিমুখে কি হয় যে অভিমুখের বিপরীত দিকে বলের প্রয়োগ বিন্দুটা সরে যায়। এর আগে তো বলের দিকে প্রয়োগ বিন্দু সরে যাচ্ছিল, এবার বলের বিপরীত দিকে প্রয়োগ বিন্দু যদি সরে যায় তাহলে সেটাকে আমরা কি বলবো, বলের বিরুদ্ধে কাজ। যেমন আমি একটা জিনিস নিচে ছিল, এই পেনটা নিচে ছিল, এটাকে আমি তুলে উপরে নিয়ে আসলাম, এটার ক্ষেত্রে কিন্তু আমার যে কাজটা হবে সেটা বলের বিরুদ্ধে কাজ হবে, কারণ অভিকর্ষ বল তো কাজ করছিল নিচের দিকে, আমি ওকে উপরের দিকে তুললাম। তাহলে এক্ষেত্রে কি হয়, ওইটাতে ত্বরণ সৃষ্টি হয়েছিল, এটিতে মন্দন সৃষ্টি হবে। খ, এটার ক্ষেত্রে আমরা এঙ্গেলটা, বল এবং সরণের এঙ্গেলটা কি বলেছিলাম যে 0 ডিগ্রি বা তার চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট। এক্ষেত্রে হবে 90 ডিগ্রির চেয়ে বড়, 180 ডিগ্রির চেয়ে ছোট বা তার সমান। তাহলে এটা হলো বলের বিরুদ্ধে কাজ। গ, এটার ক্ষেত্রে স্থিতিশক্তি হ্রাস পেয়েছিল, গতিশক্তি বৃদ্ধি পেয়েছিল। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে উল্টা হবে, কি হবে বলো, গতিশক্তি হ্রাস পাবে, স্থিতিশক্তি বৃদ্ধি পাবে। শক্তি কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা বলের বিরুদ্ধে কাজ, একটা বলের দিকে কাজ। আচ্ছা, আমি এই পেনটা এখান থেকে যে ছেড়ে দেই নিচের দিকে যায়, তাহলে এটা বলের দিকে কাজ হবে, আর যদি নিচ থেকে উপরে তুলি তাহলে সেটা হবে বলের বিরুদ্ধে কাজ। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বোঝা যাচ্ছে। আচ্ছা দেখো, বলকে আমরা কি বলছি বলতো, বল একটা ভেক্টর রাশি, অর্থাৎ কি বলের মানও থাকে এবং বলের কি দিকও থাকে। ঠিক আছে, এখন যদি বলের সময়ের সাথে বলের মান ও দিক বা যে কোনো শুধু মান বা শুধু দিক পরিবর্তিত হয়, তাহলে এটা কিন্তু আর কনস্ট্যান্ট থাকলো না, এটা ভ্যারিয়েবল ফোর্স হয়ে গেল। তাহলে এদিক বিবেচনায় আমরা বল দুই প্রকার বলতে পারি, একটা হচ্ছে কনস্ট্যান্ট ফোর্স আর একটা ভ্যারিয়েবল ফোর্স। কনস্ট্যান্ট ফোর্সটাকে আমরা কি স্থির বল বলি, বা এটার আরো কিছু নাম আছে, স্থির বল বা এটা ধ্রুব বল বা অপরিবর্তী বল বা সমবল, এরকম কিছু নাম আছে। তাহলে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করলাম, কি কি, কনস্ট্যান্ট ফোর্স বা ধ্রুব বল, এটাকে কি বলা যায় আবার, স্থির বল বা সমবল। অথবা কনস্ট্যান্ট ফোর্স বলছি, স্থির বল, ধ্রুব বল, সমবল, অপরিবর্তী বল। অর্থাৎ কি সময়ের সাথে এর মান বা দিক কোনোটাই পরিবর্তিত হয় না, অপরিবর্তিত থাকে, তাহলে সেটাকে কি বলছি আমরা, ধ্রুব বল বা স্থির বল বা সমবল বা পরিবর্তী বল। যেমন নিম্ন উচ্চতায়, খুব অল্প উচ্চতায় অভিকর্ষজ বলের মানটাকে কিন্তু স্থির বল বা সমবল বা পরিবর্তিত বল বা কনস্ট্যান্ট ফোর্স বলা হয়। আমরা অভিকর্ষ বলকে কি জানি বলতো, এফ ইকুয়াল টু এম জি, অর্থাৎ অল্প দূরত্বে কিন্তু জিটা স্থির থাকে না, জি আমরা ধরে নেই স্থির, যদিও জি কিন্তু উচ্চতার সাথে পরিবর্তিত হয়, কিন্তু অল্প উচ্চতায় জিকে আমরা স্থির ধরি। তাহলে এই অভিকর্ষ বলটা এখানে কি ধ্রুব বল বা স্থির বল বা অপরিবর্তী বল, যেটাই বলো, অর্থাৎ কনস্ট্যান্ট ফোর্স।
এটা গেল। আরেকটা তাহলে কি পরিবর্তী বল হবে, ধ্রুব বল হবে না, পরিবর্তী বল। আমরা কেন বলছি, কারণ আমরা স্থির বল এবং পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের হিসাব নিকাশ করব, এই কারণে এই দুটা বলে রাখছি। ঠিক আছে, ভ্যারিয়েবল ফোর্স যেমন কি স্প্রিং এর বল। স্প্রিং এর দেখেছো, স্প্রিং এর সংকোচন প্রসারণ জনিত যে বল, এটা কিন্তু পরিবর্তনশীল বল। হ্যাঁ, স্প্রিং বল বা স্প্রিং এর বল, এটাকে আমরা কি বলবো, পরিবর্তনশীল বল বা পরিবর্তী বল অর্থাৎ ভ্যারিয়েবল ফোর্স। যেটা কি হয়, সময়ের সাথে মান পরিবর্তিত হয় বা দিক পরিবর্তিত হয় বা মান ও দিক দুইটাই পরিবর্তিত হয়, তাহলে সেটাকে কিন্তু আমরা ভ্যারিয়েবল ফোর্স বলছি। সেটাকে কি বলছি আমরা, ভ্যারিয়েবল ফোর্স। আচ্ছা, এখন আমরা ধ্রুব বল বা স্থির বল বা সমবল বা অপরিবর্তী বল দ্বারা কৃত কাজ হিসাব নিকাশ করব। কৃত কাজ দেখো, বস্তুটা এতে ছিল, ফোর্স দিলাম এফ, থিটা অ্যাঙ্গেল করে বস্তুটা সরণ ঘটলো আর, অবশ্যই সরণ এবং বল ভেক্টর রাশি সি বিন্দুতে পৌঁছালো, এটা ডি ভি বরাবর। আচ্ছা, তাহলে বস্তুটা এতে ছিল, আমি এফ বল প্রয়োগ করায় সেটা থিটা কোণ করে, বলের সাথে থিটা কোণ করে সি বিন্দুতে আর সরণ ঘটলো। ঠিক আছে, তাহলে এফ বল দ্বারা মোট কৃত কাজ কত হবে? এখানে এফ বলটা কি স্থির বল কিন্তু বা ধ্রুব বল, এফ বল দ্বারা কৃত কাজ কি হবে? এফ, আচ্ছা সরাসরি ইকুয়েশন না লিখে কথাই লিখে দিই। হ্যাঁ, আমরা কাজের সংজ্ঞা থেকে কি জানি, যে বলের মান এবং বলের দিকে সরণের উপাংশ। উপাংশ, তাহলে উপাংশ কি হবে? এডি। আচ্ছা, আলটিমেটলি আমি যেটা পাবো সেটা হচ্ছে এফ, আর বলের দিকে সরণের উপাংশ কিন্তু আর কস থিটা হবে। হ্যাঁ, ওইটা হবে আর কস থিটা, আর কস থিটা। ঠিক আছে, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি পাইলাম? এফ আর কস অফ থিটা। ঠিক আছে, আবার দেখো এই চিত্রটা কিভাবে লেখা যায়, যে আমি এটাকে এই বরাবর ফোর্স দিলাম, তখনও সরণ ঘটলো এইদিকে,
ফোর্স দিলাম এদিকে, সরণ ঘটলো এইদিকে, মাঝে অ্যাঙ্গেল থেটা। এক্ষেত্রেও কিন্তু আমি যদি কাজের পরিমাণটা হিসাব করি তাহলে ওই একই পাবো, কি আর এফ কস থেটা, সরণের বলের উপাংশ কিন্তু এখানে আর এফ কস থেটা। এটাকে আমরা আলটিমেটলি কি লিখতে পারি, আর ডট এফ বা এফ ডট আর। আমার ভেক্টর চ্যাপ্টারটি পড়েছো, এখান থেকে কি এফ ডট আর আর এখান থেকে কি আর ডট এফ, এটা একই। তাহলে আর এবং এফ অর্থাৎ সরণ এবং বল এরা দুজন কিন্তু কি রাশি বলতো, ভেক্টর রাশি, কিন্তু কাজ একটা স্কেলার রাশি। অর্থাৎ ভেক্টর রাশি দুইটা ডট গুণ আমরা জানি কি হয়, দুইটি ভেক্টরের ডট গুণ একটা স্কেলার রাশি হয়। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম, যে কাজ ইকুয়াল টু এটা। ঠিক আছে, ওকে। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে কি বললাম, যে বলের দ্বারা কাজ, বলের বিরুদ্ধে কাজ, এগুলো দেখলাম। তারপরে আমরা দুই প্রকার বলের কথা বললাম এবং কনস্ট্যান্ট ফোর্স দিয়ে যে কাজ হয় সেটা দেখালাম। আচ্ছা, আমরা অনুধাবনের জন্য আমাদের স্যারের বইয়ে একটি প্রবলেম দেওয়া আছে, সেটার দিকে একটু দেখলে আমাদের ধারণাটা ক্লিয়ার হবে। একটি বস্তুর উপর, একটি কণার উপর এত নিউটন বল প্রয়োগ করায় কণাটির কে মিটার সরণ ঘটে। আমাকে বের করতে বলছে কৃত কাজের মান কত। কৃত কাজের মান কত, আর ও এফ এর মধ্যে, অর্থাৎ বল এবং সরণের মধ্যে কত মধ্যবর্তী কোণ কত, বা কত কোণে কাজ করছে। আর মধ্যবর্তী কোণ কত। আচ্ছা দেখো, এর আগে আমরা ডাব্লিউ ইকুয়াল টু কি বলছিলাম, আর ক্রস
আর ডট এফ বা এফ ডট আর যেটাই বলো না কেন, এটাকে কিন্তু কি আমরা ভেক্টর, তোমরা যেহেতু চ্যাপ্টারটা পড়েছো এ কারণে আমি ওই ইয়াগুলো লিখিনি। আর তোমরা জানো একটা ভেক্টরকে এ ইকুয়াল টু কি এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, যেখানে আই জে কে এগুলো কি, এগুলো তো খেয়াল আছে তোমাদের, আয়তাকার একক ভেক্টর, তো তোমরা জানো। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কথা কৃত কাজের মান বের করতে বলছে। ডাব্লিউ আমরা কি লিখবো, আর ডট এ লেখো বা এফ ডট আর লেখো, কোনো সমস্যা নেই। অর্থাৎ কি ডট গুণ করতে হবে না, দুইটা ভেক্টরের ডট গুণ, দুইটা ভেক্টরের ডট গুণ তোমরা পারো। তাহলে এফ এক্স এক্স কত, এফ এক্স দেখো 2 ইন্টু কত হবে, আই শুধু আই আছে তাহলে 1 প্লাস এফ ওয়াই কত 3, ওখানে কত 1 প্লাস এখানে কত -1, ওখানে কত 1, তাহলে কত হলো 2 প্লাস 3 মাইনাস 1 ইকুয়াল টু কত 4, একক কি হবে জুল। তাহলে কৃত কাজের মান আমরা বের করলাম কত 4 জুল। ঠিক আছে, এবার পরের অংশটিতে আসো, থাক এটা আমি এই পাশে লিখছি। আর আর এফ এর মধ্যবর্তী কোণ কত, আচ্ছা আমরা এইভাবে লিখতে পারি এফ আর cos থিটা বের করতে বলছে তাই না, মধ্যবর্তী কোণ কত, থিটা বের করতে বলছে অ্যাকচুয়ালি, ডাব্লিউ বাই এফ আর, ডাব্লিউ আমরা জানি 4, এফ আর আর কি হবে, একটা ভেক্টরের মান কি হয় কত বলো, এটা তোমরা জানো নিশ্চয়ই, এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। যদি একটা ভেক্টর এ হয় তাহলে এর মানটা এরকম হয়। 4টা আমি এখানে লিখছি, এখানে মুছে দিলাম। এদের ক্ষেত্রে 1 স্কোয়ার 1 স্কোয়ার 1 স্কোয়ার। তাহলে cos থিটা ইকুয়াল টু কি হচ্ছে, উপরে 4, নিচে কত 4 9 13, 13 আর 1 14, ওখানে কত √3। অতএব থিটা ইকুয়াল টু cos ইনভার্স এগুলো, এই টার্মটা যেটা আসবে সেটা কত 51 পয়েন্ট সামথিং ডিগ্রি আসে, 51.88 ডিগ্রি আসে। ঠিক আছে, তাহলে আমরা কৃত কাজের মান এবং আরও এফ এর মধ্যবর্তী কোণ বের করলাম। এটা কিন্তু ভেক্টরের অধ্যায়ে এই ধারণাগুলো দেয়া আছে। ভেক্টরের ডট গুণ এবং ভেক্টরের ক্রস গুণ অবশ্যই তোমরা শিখেছো, আমরা কিন্তু সেখান থেকেই করলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে গত বছর যারা এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল, কোভিড পরিস্থিতির কারণে তারা দিতে পারেনি, তাদেরকে তাদের পরীক্ষা ছাড়াই পাশের ব্যবস্থা করা হয়েছে, তাদের রেজাল্ট শীঘ্রই দেওয়া হবে। তো তোমাদের ক্ষেত্রে যেটা, যে তোমরা কিন্তু এরকম আশা করতেই পারো না যে তোমাদের ক্ষেত্রেও তাই হবে। সুতরাং তোমাদের এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা চালিয়ে যেতে হবে। আর তোমরা যারা অনার্সের এবং ডিগ্রি স্টুডেন্ট আছো, তারা তোমাদের কোভিডের কারণে পরীক্ষাগুলো হতে পারেনি, তবে খুব শীঘ্রই কিন্তু পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে। কোভিডের টিকা আশা করা যায় সামনের মাস থেকে বাংলাদেশের চলে আসবে।
সরকার নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে। তো সামনে কিন্তু তোমাদের পরীক্ষাগুলোও হয়ে যাবে, কাজেই তোমাদের যদি পড়াশোনায় এখনও কোনো গ্যাপ থাকে তোমরা আশা করি এইগুলো কভার করে ফেলবে, বাসায় পড়াশোনা করবে। আর অনলাইন ক্লাসগুলো তো তোমরা দেখছোই, আশা করি সবগুলো ক্লাস ঠিকভাবে করো, আশা করি উপকৃত হবে। তো তোমাদের পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।